আজকে কোনো আনবক্সিং হবে না অথবা কোনো রিভিউ হবে না। টানা 3 মাস রিয়েল লাইফে ইউজ করার পর টেকনো ক্যামন 50 রেজাল্ট কেমন ছিল একদম ভেতরকার অভিজ্ঞতা শেয়ার করব এবং এই মুহূর্তে এই ডিভাইসটার দাম কত চলতেছে সেইটা আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর হ্যাঁ, আজকে থাকছে স্পিকারের গিভওয়ে রেজাল্ট এবং নতুন গিভওয়ের অ্যানাউন্সমেন্ট। প্রথমে ধন্যবাদ জানাতে চাই ওরহান মোবাইল জোনকে আমাদের এই ফোনটা এতদিন ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্য। তাদের কাছে রয়েছে অফিসিয়াল ফোনের সেরা কালেকশন এবং কোনো ডিভাইস কিনলেই থাকছে নিশ্চিত উপহার। নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে হচ্ছে তাদের ফিজিক্যাল শপ। তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও ডেসক্রিপশনে। যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। এই মুহূর্তে ক্যামন 50-র 8/128GB ভেরিয়েন্ট 31,999 টাকা, 8/256GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 34,999 টাকায়। সো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রাইসের কি হাল। তারপরেও অফিসিয়াল ফোনের মধ্যে এই ফোনটিতে পাচ্ছেন IP68 এবং IP69K ওয়াটারপ্রুফ রেটিং। সো বৃষ্টির পানি তো দূর, 2 মিটার পানির নিচেও যদি আপনি এটাকে চুবাই রাখেন সেই ক্ষেত্রেও কিছু হবে না। আমি কিন্তু পানির ভিতরে চুবাই নাই, বাট আমার সাথে থাকা অবস্থায় এটা কিন্তু বৃষ্টিতে ভিজছে, বাট কিছুই হয় নাই। বাংলাদেশের আবহাওয়া বিবেচনায় কিন্তু এই ফোনটা বাস্তবধর্মী একটা ফোন। ফোনটির স্ক্রিনে থাকছে 144Hz এর 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে। শুনতে একদম টাকা উসুল মনে হলেও এটা রিয়ালিটি চেকে আসলে রেজাল্ট কেমন আসছে চলুন এবার খোলামেলা আলোচনা করা যাক। অনেক সময় এমন হয় না যে ফোনটা প্রথম যখন হাতে নেওয়া হয় তখন যেরকম প্রিমিয়াম লাগে কিছুদিন পরে সেটা লাগে না, বাট এইটার ক্ষেত্রে কিন্তু সেরকম হয় নাই। এখনো পর্যন্ত সেই সলিডই ফিল হচ্ছে আমার কাছে। তবে ফোনটা চড়া হওয়ার কারণে এক হাতে ধরে রাখতে কিন্তু একটু অসুবিধায় পড়তে হয়, বাট এতে যে কভারটা ইউজ করা হয়েছে না ভাই, এটা কিন্তু বেশ গ্রিপি। সো এই কভারটা ইউজ করার পরে কিন্তু এটার গ্রিপিংটা বেড়ে গেছে। আমি এইভাবে বেশি কমফোর্ট পাইছি। কেস ছাড়া যখন ইউজ করতেছিলাম মনে হচ্ছিল বারবার পিছলে পড়ে যাবে হাত থেকে। ফোনটা হচ্ছে 7.53 মিলিমিটার হচ্ছে থিকনেস, যথেষ্ট চিকন মনে হয়েছে এবং এর ডিজাইন বলেন বা এর কালার যে কম্বিনেশনটা করছে এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, এখনো পর্যন্ত ভালো লাগতেছে। মানে একটা প্রিমিয়াম ভাইব আসে কিন্তু। আপনি দেখেন আলোয় কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকে। তবে প্রতিদিন যখন এই ফোনটা আপনি ইউজ করবেন না, একটা জায়গায় কিন্তু সমস্যা মনে হবে আপনার কাছে, সেটা হচ্ছে এর ব্যাক সাইডের ওয়েভেলিং। মানে আপনি যদি ফ্ল্যাট সারফেসে এটা রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ ঝাঁকানাকা খাচ্ছে ভাই, আপনি একটু টাচ করলেই। আপনি যদি কেসও ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু সেই একই সমস্যা ফেস করবেন। এটা কিন্তু ফ্ল্যাট সারফেস বেশ নড়াচড়া করে। এটা বিরক্তির কারণ কি জানেন? আপনি যখন লাঞ্চ ডিনার যেটাই করেন না কেন, ফোনটা পাশে রেখে যখন টাইপ করতে যাবেন তখনই কিন্তু ভাই ফোনটা কাঁপাকাঁপি করবে। আরেকটা ব্যাপার হচ্ছে এর এআই বাটন। এই এআই বাটনটা যে আমি কতবার ভুলে চাপ দিছি তার কোনো হিসাব নাই, কারণ ফোনটা যখন ধরা হয় এই পাশেও কিন্তু যে আঙ্গুল ইজিলি চলে আসে। তো এই কারণে এখানে গ্রিপি একটা ভাইব আছে, চাপ লেগেই যায়। আপনাদের অনেকের কাছে ভালো লাগতেই পারে, বাট আমার কাছে একটু বিরক্তি লাগছে। তবে ফোনটিতে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সাপোর্ট রয়েছে। সো হাত থেকে পড়ে গেলে বা ধুলোবালি থেকে প্রোটেকশন পাবে এই ফোনটা কিন্তু। বাট সত্যি বলতে এই যে 3 মাসের পিরিয়ড আমাকে সবচাইতে বেশি ইমপ্রেস করছে কোনটা জানেন? এর ডিসপ্লেটা সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি, 1.5K রেজুলেশন অ্যামোলেড ডিসপ্লে, 429 হচ্ছে পিপিআই। স্ক্রিনের টেক্সট বা কালার বেশ শার্প লাগে। যেহেতু ডিসপ্লেটা ফ্ল্যাট কার্ভ না, তাই কোনো সাইডে অ্যাক্সিডেন্টাল টাচের ঝামেলা নেই। আর 144Hz রিফ্রেশ রেট থাকার কারণে এটা কিন্তু বেশ স্মুথই লাগছে আমার কাছে। বাট আমার কিন্তু এইরকম ফিল হয় নাই যে এটার মধ্যে 144Hz চলতেছে। আমার কাছে পার্সোনালি 90Hz এর উপরে ওই 120Hz বা 90Hz এর মাঝামাঝি কিছু একটা মনে হয়েছে। রোদের মধ্যে ব্রাইটনেস নিয়েও আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই, ঠিকঠাক মতোই দেখা গেছে এবং আপনি খুব সুন্দরভাবে চালাতে পারবেন। বাট সত্যি বলতে আপনি যখন কন্টেন্ট ওয়াচ করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন বা সোশ্যাল মিডিয়া আপনি ভিডিও দেখতে অভ্যস্ত, নেটফ্লিক্সে মুভি দেখেন, ভাই আপনার জন্য সোনায় সোহাগা একটা জিনিস হইতে পারে এটা। মানে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। আর হ্যাঁ, কন্টেন্ট লাভারদের আরেকটা পজিটিভ সাইড হচ্ছে এটাতে কিন্তু স্টেরিও স্পিকার রয়েছে। সো আপনি মুভি টুভি বা গেমিং করার সময় কিন্তু আপনি কিন্তু সুন্দর একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন। এর অন্যতম কারণ কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। এবার আসি এই ফোনটার ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে। কারণ ফোনটির নাম হচ্ছে ক্যামন 50, মানে ক্যামেরাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটাতে ওআইএস রয়েছে, আরো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, আর সেলফি হিসেবে পেয়ে যাচ্ছেন 30 মেগাপিক্সেলের একটা সেন্সর। কিন্তু পিকচার কোয়ালিটি না আমার কাছে অতটাও ভালো লাগে নাই। খেয়াল করলাম কিছু পিকচার ডিটেলস অনেক বেশি আসলেও আবার কিছু ছবিতে ডিটেলস এর মারাত্মক ঘাটতি আছে। আই থিঙ্ক এই যে পুরো ব্যাপারটা এটা সফটওয়্যার প্রসেসিং এর প্রবলেম হইতে পারে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এর কালার কনসিস্টেন্সি। কিছু ফটোতে খেয়াল করলে দেখবেন আলট্রা ওয়াইড লেন্স এবং নরমাল মেইন লেন্সের কালার সম্পূর্ণ আলাদা। আলট্রা ওয়াইড দিয়ে ছবি তুললে এটা ওয়ার্ম টোনে আসে, আর মেইন লেন্সের ছবি তুললে কুলার টোনে আসে। তাছাড়াও আলট্রা ওয়াইড দিয়ে যে ছবিগুলো তুলেছি তার সাইডের ডিটেলস এর অবস্থা খুবই শোচনীয়। জুম করলে মনে হয় যেন জলছাপ বা জল রঙের পেইন্টিং করে রাখা হয়েছে। সো আলট্রা ওয়াইডের নাইট মোড যে ছবি আছে সেটাতেও ডিটেলস এর ঘাটতি পেয়েছি। কিন্তু নাইট মোডে নরমাল ক্যামেরায় যে ছবিগুলো তুলেছি সেগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে। ডিটেলস এভারেজ হলেও চলনসই রেজাল্ট পাবেন বলাই যাচ্ছে। এছাড়াও সেলফিতে আমরা বেশ ভালোই ডিটেলস পেয়েছি, কিন্তু বাজেট বিবেচনায় আরো ভালো আশা করেছিলাম।
তবে এই ফোনের পোর্ট্রেট মোডে কিছু কিছু ছবি কিন্তু সত্যিই বেশ ভালো পেয়েছি। এখানে 24mm, 35mm এবং 50mm পর্যন্ত আপনি ছবি তুলতে পারবেন। এর মধ্যে 50mm এর পিকচারগুলো বেশি ব্রাইট এবং লাইট কন্ট্রোল বেশ ভালো লেগেছে। বাকি দুইটা মোডে ছবি মাঝে মাঝে একটু ডার্ক করে দেয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ব্লার মিস হওয়া। বারবার স্ক্রিনে হাত দিয়ে সাবজেক্টকে সিলেক্ট করার পরেও এটি ব্যাকগ্রাউন্ড ব্লার মিস করে ফেলে। এটাও কিন্তু আমার কাছে সফটওয়্যার গ্লিচ মনে হয়েছে। তবে হ্যাঁ, ছবির ডাইনামিক রেঞ্জ, কালার বেশ ভালোই ছিল। এই ফোন দিয়ে সর্বোচ্চ 2K 30fps এ শুট করতে পারবেন। 2026 সালে এসে 34,000 টাকার আশেপাশে একটা ফোন থেকে অবশ্যই 4K 30fps আমরা আশা করি। এইটা কিন্তু বড় একটা নেগেটিভ দিক। আর ভিডিও করার সময় আমি বড় একটা গ্লিচ পাইছি ভাই। যখন আমি মডেলকে সাবজেক্ট হিসেবে রেখে পাশে ফাস্ট মুভ করছিলাম তখন ল্যাগ বা কাট কাট করে প্লে হচ্ছিল। এটা কি ফোনের প্লেয়ারের দোষ? আমি এডিটিং করার সময় আবার দেখবো সেটা ঠিক হয় কিনা। আপনারা রেজাল্ট কিন্তু দেখতেই পারবেন। তবে যেসব ফুটেজে এই গ্লিচটা আসে নাই সেগুলো ওকে ছিল, কালারফুল ছিল, ডিটেলও ছিল, কোনো সমস্যা নেই। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা 2K 30fps এ শ্যুট হচ্ছে। এখানে কোনো 4K সিস্টেম নেই অথবা 2K 60fps এর কোনো অপশন পাচ্ছে না। আর এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই ফোন দিয়েই রেকর্ড করা হয়েছে এবং সাউন্ডটা হচ্ছে একদম র। প্রসেসর হিসেবে ফোনটিতে কি পাচ্ছেন? প্রসেসর হিসেবে ফোনটিতে রয়েছে MediaTek Helio Z200 Ultimate। এটা কিন্তু 6nm এর প্রসেসর, অত বেশি পাওয়ারফুল কিছু না। 8GB র্যামের সাথে 128GB ROM এর ভেরিয়েন্ট রয়েছে। আমার হাতের ভেরিয়েন্ট হচ্ছে 128GB ভেরিয়েন্ট। প্রতিদিনের মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং বেশ স্মুথ। আর ব্যাটারি সেকশনে টেকনো কোনো কম্প্রোমাইজ করে নাই। 6500 mAh এর বিশাল ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটাতে। আর ব্যাটারি ব্যাকআপ নিয়েও কিন্তু আমি বেশ সন্তুষ্ট ভাই। এই 3 মাস ইউজ করার পরেও আপনি যদি হেভি ইউজ করেন সেই ক্ষেত্রে একদিন ইজিলি চলে যাচ্ছিল এবং মোটামুটি নর্মাল মিনিমাল ইউজ করলে 1.5 দিন চলে যাচ্ছে ইজিলি। এটা যদিও আপনার ইউজের উপর ডিপেন্ড করবে, তারপরেও আমারটা আমি জানাই রাখলাম। গেমিং এর কথা বলতে গেলে এই ফোনটা দিয়ে আমি ডেল্টা ফোর্স, কল অফ ডিউটি, পাবজি, অ্যাসফাল্ট নাইট, এই ফুটবলের মতো গেম খেলেছি। বড় কালারফুল ডিসপ্লে হওয়ার কারণে ভাই চোখের দেখায় বেশ ভালো লাগতেছিল। পাবজিতে সর্বোচ্চ গ্রাফিক্স HDR, ফ্রেম রেট আলট্রাতে দিয়ে গেম প্লে করতে পারবেন। তবে আমার পরামর্শ এটা থাকবে না অবশ্যই, কারণ এটা দিয়ে লং টার্ম গেম খেললে এটা গরম হয়ে যাচ্ছিল। আমার পরামর্শ থাকবে গ্রাফিক্স সুপার স্মুথ দিয়ে ফ্রেম রেট এক্সট্রিমে দিয়ে খেলার জন্য। এতে করে বেশিক্ষণ ধরে ল্যাগ ফ্রি গেম প্লে পাবেন। এছাড়াও কল অফ ডিউটির কথা যদি বলি, ওটা কিন্তু অপটিমাইজ একটা গেম, এন্ট্রি লেভেলের ফোনেও কিন্তু বেশ ভালোই চলে। সো এইটা দিয়ে কিন্তু সেরকম কোনো প্রবলেমই পাই নাই। এছাড়াও ডেল্টা ফোর্স আমি হাই সেটিংসে খেলছি, সেটা নিয়েও কোনো সমস্যা হয় নাই। অ্যাসফাল্ট 9 এবং ই ফুটবলের রেজাল্টও কিন্তু বেশ ভালো ছিল। এই গেমগুলো কিন্তু একটু লং টার্ম ধরে আপনি চাইলে খেলতে পারবেন। 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো লাগছে। কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন, এই ফোনটাতে যে জিপিইউ রয়েছে সেটা কিন্তু বেশ পুরনো, যার কারণে 144 হার্টজের ডিসপ্লে থাকলেও ভারী গেমে আপনি হাই গ্রাফিক্স বা 144 FPS এর কিন্তু আউটপুট পাবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 2026 সালের এই সময়ে 36,000 টাকা খরচ করে আপনি পাচ্ছেন একটা 4G চিপসেট। এই বাজেট রেঞ্জে 5G দিলেও কিন্তু অসুবিধা ছিল না। কিন্তু এখন যে ক্রাইসিস চলতেছে সেই কারণে হয়তোবা তারা প্রাইসটা কাট করার জন্য এটা করছে, হইতেই পারে। এছাড়াও ডলবি অ্যাটমস এর যে দুইটা স্পিকারের সাউন্ড সেটা কিন্তু বেশ লাউড ছিল, ক্লিয়ার ছিল। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু বেশ ভালোভাবেই কাজ করছিল, ওইটা নিয়েও কোনো ইস্যু নাই। এছাড়াও দরকার কিছু জিনিস, আয়ার ব্লাস্টার, NFC ফিচার, এই সব কিছু কিন্তু কাজ করেছে ঠিকঠাক মতোই। আমি মনে করি এই বাজেট রেঞ্জে হোক বা আরো লোয়ার বাজেট রেঞ্জে হোক, NFC এবং আয়ার ব্লাস্টার এই দুটো ফিচার কিন্তু খুবই প্রয়োজনীয়। সো সব ফোনেই থাকা উচিত, যেটা হচ্ছে এই ফোনেও দেওয়া হয়েছে। গুড জব। তবে কোনো 3.5mm জ্যাক পোর্টটা নাই, আপনার এই টাইপ সি পোর্ট দিয়েই কাজ চালাইতে হবে। সো এই যে আমার ইউজ কেস, এইটার উপর ভিত্তি করে আমি কাদেরকে এই ফোনটা সাজেস্ট করতে পারি? যারা মূলত ফ্ল্যাগশিপ লেভেলের ওয়াটার প্রোটেকশন চান, মানে রাফ ইউজ করতে চাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি থাকবে, আপনি কন্টেন্ট দেখতে পছন্দ করেন, মুভি দেখতে পছন্দ করেন, বড়সড় একটা ডিসপ্লে চাচ্ছেন, দেখতে সুন্দর হইতে হবে, তাদেরকে কিন্তু এই ফোনটা ইজিলি সাজেস্ট করা যায়। চলুন সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আজকের উইনার কি হলো সেটা দেখে নেই। আচ্ছা, আজকের যে গিভওয়ে সেটা স্পন্সর করছে শ্যাডো। তারা টেকমামা ব্র্যান্ডিং এ বেশ কিছু টি শার্ট নিয়ে আসছে, যেটা আপনাদের গিফট হিসেবে দিতে চায়। শ্যাডো পেজটাকে ফলো দিয়ে আপনি স্ক্রিনশট নেবেন। টেকমামা পেজে এই ভিডিওটাই আপলোড করা হবে, সেটার কমেন্ট সেকশনে গিয়ে আপনি সেই স্ক্রিনশটটা আপলোড করবেন, তাতেই হবে। সো টোটাল 5 জনকে এই টি শার্ট গুলো গিফট করা হবে। তো আজকের গিভওয়ে যারা পান নাই, আশা করছি তারা পরবর্তীতে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।